সুপ্রভাত। ক্যান্সার বা কর্কট রোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখনো পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেওয়াও সম্ভব হয় না। বাস্তবিক অর্থে এখনো পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। ক্যান্সার সারানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়, তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ সারানোর সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। 200 প্রকারেরও বেশি ক্যান্সার রয়েছে। বিশ্বের সমস্ত প্রাণীর শরীর অসংখ্য ছোট ছোট কোষের মাধ্যমে তৈরি। এই কোষগুলি একটা নির্দিষ্ট সময় পরপর মারা যায়। এই পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ এসে জায়গা করে নেয়। সাধারণভাবে কোষগুলো নিয়ন্ত্রিতভাবে এবং নিয়ম মতো বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। সাধারণভাবে বলতে গেলে, যখন এই কোষগুলি কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখনই ত্বকের নিচে মাংসের দলা অথবা চাকা দেখা যায়। একেই টিউমার বলে। এই টিউমার ম্যালিগন্যান্ট হলে তাকে ক্যান্সার বলে। ঠিক কী কারণে ক্যান্সার হয় সেটা এখনও নিশ্চিত নয়। সাধারণত বয়স যত বাড়তে থাকে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তত বাড়তে থাকে, কারণ এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। খাবার এবং জীবনযাপনের ধারার সাথে ক্যান্সারের গভীর সম্পর্ক রয়েছে। যেমন ধূমপান বা মদ্যপানের সাথে ফুসফুস, মুখ ও কণ্ঠনালীর এবং যকৃৎ বা লিভারের ক্যান্সারের যোগাযোগ রয়েছে। তেমনি পান, সুপারি, জর্দা, মাংস, অতিরিক্ত লবণ, চিনি ইত্যাদি খাবারের সাথেও ক্যান্সারের যোগসূত্র রয়েছে। অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপির সাহায্যে ক্যান্সারের চিকিৎসা করা হয়। নিয়মিত কিছু ব্যায়ামে, সুখাদ্যাভ্যাসে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা আশু প্রয়োজন। আজ বিশ্ব ক্যান্সার দিবস। কিশোর বয়সে আমাদের প্রায় সবার সঙ্গেই পরিচয় হয় পটলডাঙ্গার টেনিদা ও প্যালারাম সহ তাদের সাকরেদদের। সেই পরিচয়ের গভীরতা এতই সুদূর প্রসারী যে কৈশোর উত্তীর্ণ হয়েও তাদের কার্যকলাপের স্মৃতি আমাদের মনে হাসির উদ্রেক করে। টেনিদা ও প্যালারামের সঙ্গে আমাদের পরিচয় করান সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাঁর জন্ম অধুনা বাংলাদেশের অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে। লেখালেখি শুরু ছোটবেলা থেকেই। সন্দেশ, মুকুল, পাঠশালা, শুকতারা প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর খ্যাতি বড়দের জন্য রচিত উপন্যাস ও গল্পের জন্য, কিন্তু শিশু কিশোর সাহিত্য রচনায় তাঁর খ্যাতি বড়দের চেয়ে কোনো অংশে কম নয়। তাঁর রচিত পদ্মপাতার দিন, পঞ্চাননের হাতি, লাল মাটি, ঘণ্টাদার কাবলু কাকা, চারমূর্তির অভিযান, টেনিদা সমগ্র, ঝাউ বাংলার রহস্য, ছোটদের শ্রেষ্ঠ গল্প, বাংলা শিশু কিশোর সাহিত্যে নতুন সংযোজন বড়দের জন্য রচিত তাঁর উল্লেখযোগ্য বইগুলি হল একতলা, কৃষ্ণপক্ষ, গন্ধরাজ, বিতংশ, বৈতালিক, আগন্তুক, বিদূষক, স্বর্ণসীতা প্রভৃতি। আজ সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী। মূলত তিনি ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসেবে বেশি পরিচিত। এছাড়াও ভজন, ঠুংরি, দাদরার মতো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যান্য ধারা ছিল তাঁর সহজাত। 1972 পদ্মশ্রী, 1975 সঙ্গীত নাটক একাডেমি, 1985 সালে পদ্মভূষণ, 2008 সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারত রত্ন প্রদান করে। গান গেয়েছেন হিন্দি, কন্নড়, মারাঠির মতো একাধিক ভাষার চলচ্চিত্রে। আজ পণ্ডিত ভীমসেন যোশীর পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। ফেব্রুয়ারি মাসের বিষয় উপহারে বই। দেখে নেওয়া যাক এই বিষয়টিকে নিয়ে
আপনাদের কার কি ভাবনা? ভাবনাকে লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর থেকে সৌমিক চক্রবর্তী। লিখছেন, সুপ্রিয় প্রত্যুষা, যুগ যুগান্ত ধরে আমাদের যাপনে যে চর্যাগুলো আপন বৈশিষ্ট্যে জীবন চর্যা হয়ে ওঠে, পারস্পরিক মেলবন্ধন, সামাজিকতার যে প্রলেপে মিলনটাই মহামিলন স্মরণীয় হয়ে দাঁড়ায়, সেই প্রলেপের নাম উপহার। আমাদের জীবনযাত্রার অন্যতম সংস্কৃতি উপহার বিনিময়। কালের অমোঘ নিয়মে সব কিছু পরিবর্তনের সাথে সাথে উপহারও আজ আন্তরিকতার ভারে নয়, লৌকিকতায় রূপান্তরিত। আর তাই উপহার হিসেবে বই যে তার নিজস্ব প্রাধান্য নিয়ে সর্বশ্রেষ্ঠ, তা ভুলতে বসেছি। আমরা কিন্তু শুধু দেহের খাদ্যেই পুষ্ট হতে পারি না, মনের খাদ্যেরও প্রয়োজন অবশ্যম্ভাবী। সাদা কাগজের কারাগারে কালো কালো অক্ষরের শেকলগুলো কিন্তু কোনো বন্দিত্বের কথা শোনায় না, বরং দেয় মুক্তির আস্বাদ। যন্ত্রসভ্যতার দানবতাকে ব্যবহার করে আজ আমরা উন্মত্ত। আমাদের মূল্যবোধের উত্তরণের মান বাড়াতে পারে একমাত্র বই। হিমালয়ের মাথার ওপরে কঠিন তুষারের মাঝে যেমন কত শত নদীর উৎসমুখ বাঁধা পড়ে আছে, তেমনি বইয়ের প্রতিটি পাতায় পাতায় মানব হৃদয়ের স্রোতস্বিনী স্বচ্ছ চিন্তাধারা বেঁধে বেঁধে আছে। খাবারের ক্ষেত্রে যেমন আছে রুচিভেদ, তেমনি কবিতার বই, নাটক, উপন্যাস, রহস্য উপন্যাস, গল্প, ভ্রমণ কাহিনী, বিজ্ঞান, দর্শন, ইতিহাসের বিভিন্ন বই বিভিন্ন যুগের সাঁকো হয়ে আছে আমাদের জীবনে। পরিতাপের বিষয়, বইয়ের যথার্থ উপকারিতা কেউই আমরা সম্যকভাবে উপলব্ধি করতে না পারায় উপহার দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে বইয়ের জায়গায় এসেছে অন্য অনেক কিছু। তাতে যাপনের চাহিদা মিটলেও জ্ঞান পিপাসা মিটবে না। বন্ধু, তোমার এই ভাবনার সাথে আমাদের সবার ভাবনা মিশে শুধুমাত্র আকাশবাণীর ইথার তরঙ্গে না ভেসে মন তরঙ্গে প্রতিফলিত হোক সবার, যা আগামীর পথে মানব সভ্যতার অগ্রগমনকে সুসংহত ও মার্জিত শিক্ষার রামধনুতে রাঙিয়ে তুলবে। ভালোবাসা সহ সৌমিক চক্রবর্তী, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। উপহারে বই নিয়ে এবারের ভাবনা মৌসুমী মজুমদারের। লিখছেন দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত বন্ধু প্রত্যুষা। ফেব্রুয়ারি মাস ভীষণ গুরুত্বপূর্ণ। অমর একুশের চেতনায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় দিনটিকে আমরা স্মরণ করে থাকি। আবার বসন্ত পঞ্চমী জানান দিয়েছে বসন্তের আগমনী বার্তা। বই, খাতা, কলমের মধ্য দিয়ে সকলের অজান্তেই মা সরস্বতী হয়ে উঠেছেন প্রেমের দেবী। মনের দ্বারে ফাল্গুনের কড়া নাড়ানোর আওয়াজ, প্রকৃতিতেও লেগেছে প্রেমের ছোঁয়া। উৎসব মুখর মুহূর্তে বন্ধু, তোমার এবারের বিষয় ভাবনা সত্যিই মনোগ্রাহী। বিভিন্ন সাহিত্যিকেরা কলমের আঁচড়ে তাঁদের মনের ভাব উজাড় করে সাজিয়েছেন তাঁদের বিভিন্ন গ্রন্থে। সেই স্বাদ আস্বাদনের একমাত্র উপায় বই। একটা সময় ঘরে ঘরে দেখা মিলত বই পোকা, অর্থাৎ বই প্রেমীদের। বর্তমান প্রযুক্তির যুগে স্মার্টফোনেই কেটে যায় অনেকটা সময়। স্বভাবতই বইয়ের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে না। বই আমাদের বইমুখী করে তুলতে সাহায্য করে। জ্ঞান অর্জনের পাশাপাশি বই পড়ার মতো সুন্দর মুহূর্তগুলো কি জীবন থেকে হারিয়ে যাবে? এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে চিন্তাধারাকে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম বই। ছোটবেলায় ঠাকুমা বলতেন, ভালোবেসে বই পড়ো, বই আর জ্ঞানই তোমার সঙ্গে থাকবে, বাকি সব ক্ষণস্থায়ী। ভাষা যাই হোক না কেন, নতুন বইয়ের স্পর্শ, গন্ধ উপভোগ করার মতো আনন্দ অন্য কিছুতে নেই। খুব কাছের বন্ধুর আচরণ কোনো না কোনোভাবে কষ্ট দিলেও বই আমাদের কষ্ট দেয় না।
নীরবে নিভৃতে পাশে থেকে আত্মিক উন্নতি ঘটায়। আমাদের মনের কোণে অভিমানের জমাট বরফের স্তূপ ভাঙার একমাত্র কুঠার হল বই। নিঃসন্দেহে বই শ্রেষ্ঠ উপহার। বইয়ের মতো উত্তম সঙ্গী ও নিঃস্বার্থ বন্ধু পাওয়া সত্যিই দুষ্কর। উপহার পাওয়া যেমন সৌভাগ্যের বিষয়, তেমনি বই উপহার দেওয়ায় যে মানসিক প্রশান্তি লাভ হয়, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখন উপহার বলতে বুঝি শাড়ি, গয়না, আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি। উপহার হিসেবে বই দেওয়ার চল আজকাল কোথায়? বেশ কয়েক বছর আগেও খেলাধুলা, স্কুলে, বিভিন্ন প্রতিযোগিতায়, জন্মদিনে, বিয়ে, এই রকম বিশেষ দিনে রঙিন কাগজে মুড়িয়ে ভালোবেসে দেওয়া হতো সুন্দর সুন্দর গল্পের বই। উপহারে বই, এই রোমাঞ্চকর চমকে নতুন বইয়ের ঘ্রাণে বসন্তের আমেজ আসুক প্রিয়জনের মনে। বর্তমান প্রজন্ম কথা শুনলে যতই হাসাহাসি করুক, বই পড়া ও বই প্রেমী করে তোলার দায়িত্ব নিতে হবে আমাদেরকেই। শুভেচ্ছান্তে মৌসুমী মজুমদার, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। উপহারে বই নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন হুগলির খাড়াকুল শশা পোতার থেকে যমুনা কুঞ্জের অভিজিৎ মণ্ডল। লিখছেন, নতুন আলোর দিশা প্রত্যুষা। সেদিন লাইব্রেরি ঘরে বই গুছিয়ে রাখছিলাম, হঠাৎই হাতে পড়ল শরৎচন্দ্রের বাউনের মেয়ে বইটি। পাতা উল্টাতেই দেখলাম তাতে মায়ের নাম লেখা। মাকে বইটি দেখাতেই মা বললেন, মায়ের এক জন্মদিনে মায়ের দাদামশাই মাকে বইটি উপহার দিয়েছিলেন। বইটি হাতে পেয়ে মা কত না গল্প করলেন সেই সব রঙিন মুহূর্তের। আজ মাকে অনেক দিন পর এত খুশি দেখলাম ও নতুন করে চিনলাম। আমার খুব মনে পড়ে, ক্লাস 8-এ পড়ার সময় বাবা আমাকে উপহার দিয়েছিলেন ফেলুদার গল্পগুচ্ছ। পরের বছর প্রফেসর শঙ্কু ও কাকাবাবু। বলাই বাহুল্য, ঠিক তখন থেকেই আমি বই উপহার পেতে ও দিতে ভালোবাসতাম। আমার বান্ধবী অর্পিতার জন্মদিনে ৭৫ জন অতিথিদের মধ্যে একমাত্র আমি বই উপহার দিয়েছিলাম। তাই নিয়ে তো আমার বন্ধুরা আমাকে অনেক টিপ্পনিও কেটেছিল। আমি নাকি পুরাতনপন্থী, যুগ বদলায় তবুও আমি দৃষ্টিভঙ্গি পাল্টাই না, ইত্যাদি ইত্যাদি। আজ আমার আর এক বান্ধবী লাবণীর ১৮তম জন্মদিনের ঘটনা লিখে শেষ করব। কয়েক মাস আগে থেকেই বন্ধু মহলে প্ল্যানিং শুরু। লাবণীর জন্মদিনে কে কি উপহার দেবে তাই নিয়ে আমিও খোঁজাখুঁজি করছিলাম বিভিন্ন প্রকাশনীতে। আমার মনের মতো লাবণীকে দেওয়ার উপযুক্ত বইয়ের জন্মদিনের সন্ধ্যায় চুপচাপ বাড়ির লাইব্রেরিতে বসে আছি দেখে মা জিজ্ঞেস করল, কি রে, আজ লাবণীর জন্মদিন, তুই কখন যাবি? মাকে কি করে বলি বলো বন্ধু প্রত্যুষা, এবারে লাবণী আমায় নেমন্তন্নই করেনি যে। নমস্কারান্তে অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি। জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল বন্ধুত্ব। বন্ধুত্ব নিয়ে আপনাদের স্মৃতিমেদুরতায়, আপনাদের অনুভবে সমৃদ্ধ হয়ে উঠেছিল প্রত্যুষার অঙ্গন। তবে তার মধ্যে থেকেও যিনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন, আজ তাঁর নাম ঘোষণার দিন। জানুয়ারি মাসে বন্ধুত্ব বিষয় নিয়ে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি। কনক দেবী, আগামী ৬ই ফেব্রুয়ারি ঠিক বেলা ১২টায় আমরা আপনার জন্য অপেক্ষায় থাকব আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে। আমাদের দপ্তরে আসবার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। জানুয়ারি মাসে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি। প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। প্রত্যুষার এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।